আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জি ফরিদ ভাই, আমরা কয়েকটা কমেন্ট নিচ্ছি। একটা কমেন্ট শুরুতে এটা দিয়েই করি। ভারতের এক শিক্ষক খান স্যার, তার সাবস্ক্রাইবার হচ্ছে 30 মিলিয়ন। আজ তার এক ভিডিওতে বলেছেন যে 2027 সালে মার্চের মধ্যে শেখ হাসিনার সরকার হবে। আসলে কি এটা সম্ভব? ফরিদ ভাই, রফিক ভাই, দুজনেই। এটা উনি এর আগেও বলেছিলেন যে শেখ হাসিনার সরকার আসবে, এখন হয়তো নতুন, এটা আগেও বলেছিল। আর আমার ধারণা ছিল যে 28 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে, এটা আমি বলেছিলামও। কিন্তু এখন যারা ক্ষমতায় আছে তারা এত আকাম কুকামের বোঝা এত ভারী যে তারাই আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পথ আরো দ্রুত সহজ করে দিয়েছে আর কি। সেই জন্য 27 সালে ডিসেম্বরে তিনি জননেত্রী শেখ হাসিনা ঢাকায় আসলে এই সরকারের তো অস্তিত্ব থাকবে না। তারা ঢাকায় পা রাখা মানে এই সরকার পড়ে যাওয়া। মধ্যবর্তী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে একটা তত্ত্বাবধায়ক সরকারের বিল, দেখেন অদ্ভুত ব্যাপার, যে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বিএনপির তারেক রহমান, খালেদা জিয়া ছিলেন, তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে ফেলেছে। এরা কিন্তু নিজেদের ফাঁদ নিজেই করে ফেলেছে। 96 সালেও একবার এইভাবে বাধ্য হয়ে তারা পাশ করতে হয়েছিল, এইবার আরো হবে। ওটা ছিল বাধ্য হয়ে, আর এবার নিজেরাই করেছে। তো তাহলে এখন একটা তত্ত্বাবধায়ক সরকার, মনে করেন যে জানুয়ারিতে একটা মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা হবে, সেইখানে সর্বদলীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই সরকারের অধীনে কি ঘটবে? নিঃসন্দেহে আওয়ামী লীগ নির্বাচনে যে যতই গল্প করুক, একটা সিট বেশি হলেও তো বেশি নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। তারা 151টা হইলেই তো সে সরকার গঠন করতে পারবে, 52টা হইলেই তো পারবে, এবং ক্ষমতায় চলে যাবে। ওটা অস্বাভাবিক কিছু না। খান স্যার বলেছে, এটা অনেকেই একজন বলেছে, আরো দুজন বলেছে। ভারতের একজন গোয়েন্দা, কি যেন লাকি বৃষ্টি নামে পরিচিত ছদ্মনাম লাকি বৃষ্টি, সেও তো বলেছে যে শেখ হাসিনা আগামীতে 27 সালে ক্ষমতায় আসবে। সেও বলেছে এটা, শেখ হাসিনার কথা তো আগেও বলে রাখছে। জি প্লিজ। জি ফরিদ ভাই, আরেকটা কমেন্ট দেখি আমরা। ঢাকায় সিআইএ তৎপরতা মানে আওয়ামী বিরোধী তৎপরতা, এটাই চিরসত্য। এটাই, আওয়ামী লীগকে ঠেকাতে না পারলে এই চুক্তিও তো তার টিকে থাকতে পারবে না। আওয়ামী লীগ আসলে এই চুক্তি তো নাই হয়ে যাবে, ফরিদ ভাই, তাই নয় কি? এই চুক্তির কথা বলতেছেন, যে চুক্তিটা করা হয়েছে? না, এই চুক্তি সংসদের মাধ্যমে সারা বাতিল করতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পাবে এবং সেখানে বাতিল। অবশ্যই এই চুক্তি কিভাবে রাখবেন আপনি? অথবা এই চুক্তি আরেকটা হতে পারে, বাতিল না করে এটা রিভাইজ করতে পারে, যেগুলো আমাদের স্বার্থে সেগুলো রাখবে। কারণ আমেরিকারও তো মুখ রক্ষা চাই, তাই না? মানে যাতে দুইজনই উইন উইন থাকে। কারণ এই চুক্তি তো তারা আওয়ামী লীগ সরকার এটা করতে পারবে না। তবে এখানে এটা হয় রিভাইজ হবে অথবা বাতিল হবে। তবে এই চুক্তি রিভাইজ করলে চুক্তিতে আর কিছুই থাকবে না। 106 জায়গায় বাংলাদেশকে করতেই হবে। মাত্র 34 পৃষ্ঠা যেটা পেয়েছি আমরা, এটা তো 76 পৃষ্ঠা। সবগুলো বাকিগুলো তো হলো সিক্রেট, ওগুলো মানে প্রকাশযোগ্য নয়, ওগুলো দেখাবে না কাউকে। এই 34 পৃষ্ঠার মধ্যেই তো 106 জায়গায় আছে এই কাজগুলো আওয়ামী লীগকে করতে হবে। আর আমেরিকাকে করতে হবে 6 জায়গায়। তার মানে রিভাইজ করতে গেলে তো চুক্তিই থাকবে না, এটা তো সব তেনা তেনা হয়ে যাবে। এরকম দেশ বিরোধী চুক্তি করবে না আওয়ামী লীগ। এটা আমি আওয়ামী লীগের প্রতি আস্থা আমার আছে। যদি এটাই করতে হয়। আরেকটা কমেন্ট দেখি, সিআইএ ব্যর্থ ভারতে আরেকজন কমেন্ট করেছেন। ওনার সাথে আমি একমত না। সিআইএ ভারতে বহুবার সফল হয়েছে। আরেকটা কমেন্ট আছে, জিডিপি এখন 2.22 এর অঙ্কে, শেখ হাসিনার সময় ছিল 6 এর অঙ্কে। কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি? এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমাদের দর্শক যিনি এটা লিখেছেন যে অর্থনীতি 6 থেকে চলে আসছে 2 এ, এটাই হলো আসল কথা। এই কারণেই বাংলাদেশের এই সরকার থাকতে পারে না। 6 এর উপরে ছিল তখন, উনিও হয়তো এই কারণেই শেখ হাসিনার সরকার আবার ক্ষমতায় আসবে। জি রফিক ভাই, এটা নিয়েও সম্ভবত আপনি কথা বলেছিলেন, জিডিপি নিয়ে আপনার চ্যানেলে। এটা অলরেডি শুনেন, আমি আমার এই যে দর্শকদের বলবো যে আমার যে একটু আগে ভিডিও করছি এর মধ্যে আছে, কিন্তু একদম স্পষ্ট করে সুন্দর বলছি, এবং এটা অনেক আগে থেকে আমি বলছি। এটা যেহেতু আমাদের অর্থনৈতিক কারণ বলছি। আরেকটা কমেন্ট একটু দেখে নি, সেটা হলো এই আন্দোলনের কারণে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয় নিশ্চিত হলো। আমি বলি এটা ভাই, আমি এটা বলি, এইটা কেন বলে, এটার মধ্যে আগ্রহ বেশি আমার। আমি কিন্তু অলরেডি এর নিয়ে 2টা ভিডিও করে বলছি। ভিডিও করেছি জানেন, আমার এক সময় খুব
পছন্দের দল ছিল কংগ্রেস, যেহেতু স্বাধীনতার পক্ষে ইন্দিরা গান্ধী ছিল, ডাইরেক্ট কাজ করছে, এই জন্য ওনাদের প্রতি আমার একটা, এই যে বর্তমানের যে ইদানিংকালে যে এই আন্দোলনটার মধ্যে আমি কিন্তু কয়েকটা ভিডিওতে বলছি এবং আপনার ইয়াতে বলছি যে যদি প্রমাণ করতে পারে বিজেপি যে এটা অন্য দেশের অন্য পারপাস সার্ভ করার জন্য অন্য খেলা, এটা প্রমাণ যদি করতে পারে, তাহলে যেহেতু কংগ্রেসের সাথে যুক্ত হয়েছে, কংগ্রেসের রাজনৈতিক পরাজয় হবে। এবং এটা কিন্তু প্রমাণ অলরেডি হয়ে গেছে গা, যে এখানে বাইরের ইন্ধন ছিল এবং এখানে এই কংগ্রেসের গিয়া একটা বিরাট একটা ভুল করছে। এখন যদি মধ্যবর্তী নির্বাচন হয়, আপনাদের ব্যাপক বিজয় হবে। আগে যা সিট পাইছিল ওই যে আপনার বিজেপি তার চেয়ে বেশি সিট পাবে, এটা কিন্তু আমার ভিডিওতে বলছি। এবং এই কথাটা কিন্তু ওই যে দর্শকরা আমি বলে দিলাম ব্যাখ্যা করে। এবং সামনে মনে করেন যখনই নির্বাচন হবে দেখবেন বিজেপি ক্ষমতায় আসবে, ফিরে রাখতে পারবে না। কারণ এইটা একটা বড় একটা পয়েন্ট। কারণ এটা অন্য ডিপি স্টেট বা অন্য দেশে পারপাস সার্ভ করার জন্য যে আন্দোলন রয়েছে, ওইখানে কংগ্রেস বা রাহুল গান্ধী গিয়ে এনে সমর্থন দিয়ে একটা চরম একটা রাজনৈতিক ভুল করছে আমার দৃষ্টিতে। রাহুল গান্ধীর বয়স একটু বেশি, সেও রাজনীতি করে, আমরা রাজনীতিকে চর্চা করি, আমরাও রাজনীতি করছি একসময়। ধন্যবাদ ফরিদ ভাই। ফরিদ ভাই আরেকজন বললেন, ফরিদ ভাই জাতিসংঘ এ নিয়ে কথা বলে, তার কারণ কি? মানে ভারতের যে আন্দোলন, এখানে কোনো প্রাণহানি বা ও ধরনের কিছুই ঘটেনি, তারপরও জাতিসংঘ কিন্তু কথা বলেছে, উদ্বেগও জানিয়েছে, যে সমাধান করার কথা বলেছে। ফরিদ ভাই, পাকিস্তানের প্রতিদিন শত শত মারা যায়, ওইখানে জাতিসংঘ কি করে? শুনেন, প্রায় 2 মাস যাবৎ পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পিওকেতে ইন্টারনেট নাই। আজ পর্যন্ত শুনছেন এই নিউজ? বাংলাদেশে নিউজই নাই, জাতিসংঘের কোনো বিবৃতি নাই, সিংকুবামদের কোনো বিবৃতি নাই, অরুন্ধতী নাই, ঠিক আছে, দৃক শহীদুল নাই, ফ্রড মাজার নাই, জামাত বিএনপি নাই, বামপন্থীরা নাই, চক্কর বক্করবর্তী নাই, বসু মসুরা নাই, না ভারতের বাম না পাকিস্তানে বাংলাদেশের বাম, কেউ কোনো টু শব্দটি করতেছে না। সেখানে 200-র অধিক লোককে গুলি করে মেরে ফেলা হয়েছে, নিয়মিত তাদের পেটানো হচ্ছে, এই ব্যাপারে কারো কোনো বক্তব্য নাই। আর বেলুচিস্তানের কথা তো আলাপই নাই, 75 বছর যাবতীয় মারতেছে। তো কিন্তু আবার বাংলাদেশে দেখবেন ওই যে জর্দার কৌটা 2টা ফাটছিল ভাবির পোলাদের আশেপাশে, দেখবেন জাতিসংঘ বিবৃতি দিয়ে বাংলাদেশে কারা যেন বিবৃতি দিয়েছিল। তো এগুলো কারা আমরা জানি? এরা তো এখন যে বললাম, ওই যে একজন লিখেছে না, সিআইএ ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয় নাই। সিআইএ তার কাজ চলমান রেখেছে এবং রাখবেই। তারা 10টা কাজ করলে 2টা একটাই তোমার ব্যর্থ হবেই। তো জাতিসংঘ হিরো আলমকে নিয়ে HCR বিবৃতি দিয়েছিল, মনে আছে? ওইটা না তো, এই যে শুক্রে 8 দিন আগে জর্দার কৌটা পাওয়া গেল, ফাটে নাই, মরে নাই কেউ, তাতেই উদ্বেগ প্রকাশ করলো না বাংলাদেশের রাষ্ট্রদূতরা, বিদেশি রাষ্ট্রদূতরা? কিন্তু আওয়ামী লীগের যে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, টু শব্দটি করেছে, এত বড় দল আওয়ামী লীগ নিষিদ্ধ, টু শব্দটি করেছে, সবচেয়ে বৃহত্তর সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, টু শব্দটি করেছে নিষিদ্ধ হওয়ার কারণে। কিন্তু শিবির নিষিদ্ধ করেন, দেখেন বিবৃতি কতগুলো আসে, দেখতে পারবেন কতগুলো আগামীতে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করবে এদেরকে, তাই না? আওয়ামী লীগ তো ছাত্র শিবিরকে নিষিদ্ধ করবে, জামাতকে নিষিদ্ধ করবে, দেখবেন বিবৃতি কত আসে। আর যখন ওই যে জামাতিদের উষ্টানো শুরু করবে, দেখবেন বিবৃতি প্রতি মিনিটে বিবৃতি আসবে, জাতিসংঘের বিবৃতি আসবে, অমকের বিবৃতি আসবে, তমক দেশের বিবৃতি আসবে। কিন্তু এখন আওয়ামী লীগের 1000 লোক মরলেও কোনো বিবৃতি নেই। ঠিক ওই ভারতের বিষয়টা তাই, কারণ এখন সে একটি বিশেষ দেশের স্বার্থ রক্ষা করতেছে না ভারত, তাই বিবৃতি দেয়। তবে এটা মানুষ এখন বুঝে ফেলেছে, মানুষ এখন প্রত্যেকেরই প্রতারণা, সে যে কোনো রাজনৈতিক দল হোক পৃথিবীর, মানুষ কিন্তু যাদের বোঝার তারা বোঝে। জি, ধন্যবাদ। ফরিদ ভাই আরেকটা কমেন্ট দেখি, আমরা কমেন্ট আর বেশি নেব না। RSS প্রধান মোহন ভগবত এই সিদ্ধান্ত নিতে সরকারকে বাধ্য করেছে। বাধ্য করেছে বলবো না, কারণ পরামর্শ দিয়েছে, এটা দিতে পারে। আর নরেন্দ্র মোদী এটা বুঝে শুনেই করেছে, এটা পরামর্শ দিতেই পারেন। মানে উনি ওই দল, যেহেতু এটা প্যারেন্টস অর্গানাইজেশন, তারা তাকে পরামর্শ দিয়েছে। কারণ নরেন্দ্র মোদী কারো কথা শোনার লোক না, তার 2 কেরামন কাতেবিন আছে, অজিত দোভাল আর হচ্ছে S জয়শঙ্কর। এই যে 2 রথের ঘোড়াকে নিয়ে তিনি যে ছুটছেন, সারা পৃথিবী ছুটে বেড়াচ্ছেন, এটা সম্মিলিত ভাবেই করেছে। তিনি তাকে পরামর্শ দিয়েছেন, ভগবত, কোনো সন্দেহ নেই। আরেকটা কমেন্ট দেখি, সেটা হচ্ছে ভারত তেলাপোকা দমনে 130 জন আমেরিকানকে ট্রেস করা হয়েছে, ওরা এসেছে নেপাল দিয়ে। দেখা যাক এরা কে এবং কেন এত আমেরিকান একসাথে এখানে এসেছে। ফরিদ ভাই, আমি একটা ভিডিও দেখেছি একজন আমেরিকানকে, তিনি আমেরিকার কোন একটা অঙ্গরাজ্য থেকে এসছেন, উনি নাম রেখেছেন, ওনার নাম হিন্দু নাম, আমার নামটা এখন মনে নেই,
হিন্দুদের মতো হিন্দুরাই যে এক ধরনের তিলক কাটে না, এই তিলক দিয়েছে। চন্দনের ইয়ে দিয়ে, সম্ভবত দেখেছি। চন্দনের ইয়ে দিয়ে এটা করে, হ্যাঁ, এরকম একটা চিহ্ন কপাল দিয়া এ পর্যন্ত একে সে ওই আন্দোলনে শরিক হয়ে গেছে। তো বোধ হিন্দুও ইসকনের জানে সাজে না, বা- ইসকনের সাজে এসেছে, ইসকনের সাজে। অনেকটা ইসকন- হতে পারে জাস্ট আমি তো অত কিছু ওই ওদের সম্পর্কে অত কিছু বুঝি না, তো ধর্মীয় বিষয়গুলো আর কি। তো এই লোকের সাক্ষাৎকার নিয়েছে, সে বলছে এখানে ছাত্রদের হ্যান করছে ত্যান করছে, নানা কথা বলছিল ইংলিশে, অনেক অত্যাচার করা হয়েছে, ছাত্রের মারধর করা হয়েছে। আমি ওদের পাশে দাঁড়ানোর জন্য এখানে আসছি আমেরিকা। না, এটা বলতে- এই যে কমেন্ট করেছে, তার কমেন্ট কিন্তু ঠিক আছে, সত্যতা আছে। হুম। না, এটা ওরা এখানে ঢুকেছিল। আপনি একজন ভিজিটর হিসেবে আপনি কোন দেশে বেড়াইতে গেছেন, সেই দেশে তো আপনি নাগরিক না হইলে আপনি তার আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে পারেন না, আপনি বলতে পারবেন না, এটা রুলসই নেই। আপনি কোন রাজনীতি আপনি দেখেছেন, আপনি আপনার দেশে গিয়ে কলাম লেখেন, বই লেখেন, আপনি তাৎক্ষণিক বিবৃতি দিতে পারেন না, আপনার সামনে ঘটলেও না, এই রাইটসই নাই আপনার। ওইখানে আপনি যাবেন কেন? ওইখানে একটা দেশের রাজনৈতিক মিটিং হচ্ছে, ওইখানে বিদেশি যাবে কেন? প্রথম অপরাধ, এটা কেন প্রথম অপরাধ। মনে করেন আপনি এখন একটা দেশে বাস করেন, মনে করেন ইউরোপে বাস করেন, সেই দেশের রাজনীতিতে যদি আপনি সেই দেশের নাগরিক না হন, ঠিক আছে, বা রেসিডেন্সিয়াল পারমিশন না পান, তাও বোধহয় পারবেন না। আপনি রেসিডেন্সিয়াল পারমিশন পাইলে হবে না, আপনাকে ওইখানকার নাগরিক হইতে হবে, নাহলে তো আপনার আভ্যন্তরীণ, আপনার যদি এতই শখ থাকে আপনি সেটা লিখতে পারেন, আপনি কলাম লেখেন, বই লেখেন, আপনার বাধা দিবে না, কিন্তু আপনি রাজনৈতিক আলোচনা করতে পারবেন না ওইখানে বসে ওদের সামনে, এটা আইন নেই। একটা দেশের নাগরিক আরেক দেশে কথা বলতে পারে না। শুধু 130 জন না, আপনার এই না, ওরা এসে ওখানে আন্দোলনে জয়েন করেছে, বিষয়টা আপত্তিকর না। অপরাধ, এটা তো অপরাধ, এটা তো আপনি অপরাধ করেছেন, আপনার ভিসার নীতিকে আপনি ভঙ্গ করেছেন, এটা আপনি পারেন না করতে। কেবলমাত্র সাংবাদিক যেতে পারে সেখানে, তাও নিজের মত প্রকাশের জন্য নয়, খবর সংগ্রহের জন্য। সাংবাদিক হিসেবে তারা যেতে পারে, তাও সেটাকে পারমিশন নিয়ে। সাংবাদিকতা করতে গেলেও ভিসাতে সাংবাদিক লেখা, পাসপোর্টে সাংবাদিক পেশায় লেখা থাকতে হবে, তা না হলে আপনি পারবেন না, সম্ভবই না। তো এটা বেআইনি করেছে তারা। আর অবশ্যই বিদেশি সংযোগ রয়েছে। একজন সেলিব্রিটি তো বলছে যে তাকে প্রস্তাব করা হয়েছে, টাকা দেওয়া হয়েছে, বলছে তুমি যদি এর পক্ষে কথা বলো টাকা দিবে, বলেছে তো, তিনি প্রকাশ্য এসে বলেন। কে না জানে। আচ্ছা, আপনার একটা জিনিস, আচ্ছা আমার কথায় যদি কালকে বাংলাদেশে 10 লক্ষ লোক রাস্তায় নামে, আচ্ছা আপনি কি মনে করেন এটা আমার মুরুদে হবে সম্ভব? আমাকে কে চিনে বাংলাদেশে? আমি আওয়ামী লীগেরও কোনো নেতা না, বা কোনো রাজনৈতিক নেতা না, আমার কথা কেন 10 লক্ষ লোক নামবে? যদি মনে করেন আমি একটা আন্দোলন ডাক দিলাম, কথার কথা, আমি একটা সামাজিক, আমি তো রাজনৈতিক আন্দোলন ডাক দিতে পারবো না, আমি তো কোনো রাজনৈতিক দলের নেতা না, বা আমি কোনো দল করি না, রাজনৈতিক দল করি না। এখন আমি মনে করেন একটা সামাজিক আন্দোলনের ডাক দিলাম, আমি আশা করছি আমার 5000 বা 2000 বা 500 লোক হবে। হঠাৎ করে যদি 1 লক্ষ লোক আসে, আমি তো বিস্মিত হবে যে এত লোক আসলো কেমনে। তো এরকম এখানে ও যে ছেলেটা আসছে, সে থাকে আমেরিকায়, হুট করে ভারতে আসলো, 2 মাসে দল বানাইলো, তার 2 কোটি ফলোয়ার হয়ে গেল, আর সাথে সাথে লক্ষ লক্ষ লোক নেমে। রাজীব গান্ধীর কথাই তো এত লোক নামে না, নামে। অরুন্ধতী রায়ের কথাই তো এত লোক নামে না, সিপিআর প্রেসিডেন্টের কথা এত নামে না, এত লোক নামে না, মমতা ব্যানার্জির কথা এত লোক ভারতে নামবে না। হঠাৎ করে এই ছেলের কথা নামলো, পিছনে কই না কই তো হ্যাঁ, কুছ না কুছ তো হ্যাঁ, কই না কই তো পিছে হ্যাঁ, নিশ্চয়ই আছে। এটা তো একটা রাজনৈতিক আলোচনা, যার রাজনীতি বুঝে, এরকম যে কোনো শিশু হতে এটা বলে দিবে, এর জন্য কি আমার বিশেষজ্ঞ হইতে হবে, ডক্টর হইতে হবে? কিন্তু কমন সেন্সের ব্যাপার। আমার কথা যদি কালকে বাংলাদেশে 64 জেলা আন্দোলন শুরু হয়, তাহলে বুঝতে হবে না আমার পিছে কেউ আছে? সম্ভব নাকি? আমার কথা সর্বোচ্চ যে, তাও এই যে এখন হইতে পারে, আমার কথা হইতে 100 কি 200 লোক নামতে পারে। সারা বাংলাদেশে আমার যে মুরদ আছে, সর্বোচ্চ আমি হয়তো 100 লোক থেকে সর্বোচ্চ 200 লোক নামাইতে পারবো, সর্বোচ্চ। কিন্তু আমি ডাক দিলে যদি এখন 50,000, 60,000, 20,000 লোক আসে, তাহলে বুঝতে হবে না আমার পিছিয়ে কেউ আছে, বা আমার কাজগুলো কেউ করে দিতেছে। কারণ বন্ধুর বন্ধু যেমন বন্ধু, শত্রু তেমন শত্রু। সুতরাং এর পিছিয়ে যে কেউ নাই, এটা যারা বলে যে এর পিছিয়ে কেউ নাই, তারা হয় ঘাওড়া, মানে হয়তো ঘাওড়ামি করে। যেমন এই যে বাংলাদেশে আমেরিকা বলতেছে $29 মিলিয়ন খরচ করেছে, স্বয়ং পিনাকির আব্বা হুজুর ফ্রড মাঝার বলতে সেটা আমেরিকার কথা হয়েছে। বাংলাদেশের অনেকে এখন বলতে সেটা আমেরিকার কথা হয়েছে, তারপরেও কেউ স্বীকারই করে না, কয় না এটা সারা পৃথিবীতে আমেরিকারা দেখে, কিন্তু বাংলাদেশে আমেরিকারা দেখতেছে না, দেখে নাই শেখ হাসিনা সরকার উচ্ছেদ আন্দোলন। আর এই যে দিল্লিতে আমেরিকার স্বার্থে আমরা রক্ত দিলাম, আমরা আহত হইলাম, আমরা নিহত হইলাম আমেরিকার স্বার্থে। আমেরিকার স্বাধীনতা দিবস আমাদের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পালন করার। জি ফরিদ ভাই, আমরা শেষ করব, একদম শেষ কমেন্ট।
একজন দর্শক বললেন, মাসুদ ভাই আজকে ভালো সংখ্যক ভিউয়ার আপনাদের আলোচনায় অংশগ্রহণ করেছে। দর্শক, আমাদের আলোচনায় প্রায় যথেষ্ট মানুষ দেখে, আপনারা পছন্দ করেন, আপনাদের ভালো লাগে আমাদের আলোচনা। আপনাদের ভালো লাগে বলেই তো অসুস্থ হওয়ার পরেও, ভালো লাগার কারণে অসুস্থ হওয়ার পরেও আমার মাসুদ ভাই আমাকে ডাকে, আমি এসে বসি। আপনাদের ভালোবাসার জন্য আসি, নিঃসন্দেহে আপনারা আছেন বলে আমরা কথা বলি। জি জি, আপনারা ভালোবাসেন, আপনারা লাইক করেন, আপনারা শেয়ার করেন, আপনারা সাবস্ক্রাইব করেন, আপনারা বারবার লাইভ শুরু হলে দেখতে আসেন, আমাদেরকে ভালোবাসেন। আমরা চাই বস্তুনিষ্ঠ সর্বোচ্চ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতে। আমরা এখানে প্রোপাগান্ডা করতে বসিনি। আমরা চাই সর্বোচ্চ নিরপেক্ষতা অবলম্বন করে বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর আলোচনা করতে এবং আপনাদেরকে সঠিক তথ্য দিতে, যাতে আপনারা তৃপ্ত হতে পারেন। ঠিক দিল্লির আন্দোলনকে আপনারা বারবার বলছিলেন সবাই যে ঢাকার 24-এর আন্দোলন প্রায় সেম, উৎখানটা ঠিক একই ধাঁচে একই ছাঁচে ওইভাবেই উঠে আসছে। এখন এই যে তখনকার আওয়ামী লীগের যে সরকার ছিল বাংলাদেশে, তারা কেন ব্যর্থ হলো? তারা কেন এই যে আজকে বিজেপির সরকার এই সময় এসে যে সিদ্ধান্ত নিয়েছে, যে পলিসি নিয়েছে, আওয়ামী লীগ সরকার নিতে পারলো না কেন? ওদের তো প্রথম দাবিটা ছিল কোটা, তারপরে সেটা বেড়ে যখন 6 জন মারা গেল তখন তারা দাবি করলো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এরপরে গেল তারা এক দফায়, যখন আরো লাশ পড়লো, যেভাবেই পড়ুক, লাশ কিভাবে পড়ছে এটা তো এখনো আপেক্ষিক, অনেক আলোচনা, অনেক তদন্তের ব্যাপার আছে। তো এরা কেন ব্যর্থ হয়ে গেল? তারা কেন এই মানে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে পারলো? এটা আমার সাথে আপনি সংক্ষেপে, এটা বাংলাদেশটি আলোচনা করতে চাই না, তবুও এসে গেল। জি, এজন্য এটা অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে। সরকার, আওয়ামী লীগ সরকার, আমার কাছে এখন পর্যন্ত যত তথ্য আছে, আওয়ামী লীগ সরকারের পতন ঘটতই তাদের এরপরে প্ল্যান বি ছিল, প্ল্যান সি ছিল, প্ল্যান ডি ছিল। অর্থাৎ আওয়ামী লীগের সরকার পতন আপোষ করলো স্বরাষ্ট্রমন্ত্রীর। এটা বাংলাদেশ না, বাংলাদেশে যেমন ওইখানে কিন্তু ওয়াকার নাই, ওইখানে কোনো ইউনুস নাই। যদি ভারতে একজন ওয়াকার থাকতো তাহলে কিন্তু ওই সরকার ওই দিনই পড়ে যেত। প্ল্যান কম করা হয় নাই, কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থারা এত সতর্ক, তারা তো দেশপ্রেমিক, তারা তো কোনো সরকারকে রক্ষা করে না, তারা দেশকে রক্ষা করে। তো তারা কারো কাছে বিক্রি হয় নাই, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী এরা তো বিক্রি হয়ে গেছে, হয় ভয়ে, নাহলে টাকার লোভে বা ক্ষমতার লোভে বা সুযোগের লোভে ভয় পেয়ে গেছে। আপনি বাংলাদেশের সেনাবাহিনীকে কালকে যদি পৃথিবীর কোনো দেশ নির্দেশ দেয়, হুকুম মানতে বাধ্য। আপনি জানেন যে পাকিস্তান যখন আফগানিস্তানে আক্রমণ করতে আপত্তি করছিল যে তারা আক্রমণ করবে না, তাদের সরাসরি বলা হয়েছিল যে হয় ডলারের বস্তা নাও, যুদ্ধে যাও, আর তা না হয় তোমরা পাথর যুগে চলে যাবে। সুর করে গিয়ে এই আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে তারা যেতে বাধ্য হয়েছে। তো তারপর আপনার 1980-র দশকে জিয়াউল হকের সময় তখন বলা হয়েছিল তোমরা ডলারের বস্তা খুলে দিয়েছিল, তোমরা আমেরিকার হয়ে কাজ করো, তোমরা রুশ বাহিনীকে হটাও, সোভিয়েত ইউনিয়নের বাহিনীর আফগানিস্তান থেকে হটাও। তারা টাকার বিনিময়ে কাজ করেছে, কিন্তু ভারতের সেনাবাহিনীকে তো আপনি কিনতে পারবেন না। ভারতের একজন সেনাবাহিনীর কথা বলেন তো, কর্মকর্তা যার বাড়ি কানাডা আছে। ভারতের একজন কর্মকর্তার নাম বলেন যার বাড়ি অস্ট্রেলিয়ায়। ভারতের একজন কর্মকর্তার নাম বলেন যার বাড়ি আমেরিকায়। একজন আপনি খুঁজে পাবেন না। কিন্তু পাকিস্তানের সব সেনা কর্মকর্তার বাড়ি অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তো আপনি তো ভারতের সেনাবাহিনীকে তো কেনা যায় না, যদি কেনা যায় তো ওইখানে ওইটা ঘটাই ফেলতো, এই জন্য পারে নাই। আর শেখ হাসিনা যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করাইতেন, কাজ হইতো না। কারণ তাদের পরিকল্পনাটা একেবারে 11th আওয়ার, তারা গুছিয়ে ফেলেছিল, ওটা পারা যাইতো না। অনেকে আমাকে বলেছে যে এই যে ভারতের উদাহরণ দেয় বা আপনিও দিলেন, আমি এটার সাথে একমত না। পতন ঘটতোই, তখন তারা প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি প্রয়োজনে তখন শেখ হাসিনাকে হত্যা করতো, ঘটাইতো। আমি তাহলে আপনাকে বলি, সেদিন প্ল্যান ছিল বহুবিধ। যদি ওই আন্দোলনে, যদি তারা আন্দোলনে সফল না হইতো, শুনেন, কোথাকার কোন ভিপি নুরা, কোথাকার কোন গালফোলাম তারেক, কই রাশেদ, এরা কারা? এরা আন্দোলন করতেছে, এদের পিছনে খুঁটির জোর ছাড়া কার পক্ষে সম্ভব ছিল? যেখানে বিএনপির লোক মাঠে নামতে পারে না, যেখানে জামাত মাঠে নামতে পারে। আপনি বলেন তো, যে জুন মাসের আগে জামাত মাঠে নামে মিছিল করেছে, বিএনপি মিছিল করেছে, কেসিকেটের মধ্যে পয়সা থাকতো, রিজভি নামই হয়ে গেছিল কেসিকেট। বিএনপির নেতারা অফিস থেকে বেরোতে সাহস পায় নাই। তো সেখানে কই থেকে কোন সলিমুদ্দি কলিমুদ্দি কেসকি বান্দির পোলার আইসা একটা সরকার পতন ঘটাইলো?
আপনি কি এটা কি মনে করেছেন এমনি হয়েছে? এটা ঘটতোই, তারপরেও ঘটতো, কারণ এটা শুরু হয়েছে সেই শাপলা চত্বর থেকে না, শুধু যেই দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে 2009, ওই যে বিডিআর হত্যাকাণ্ড, এটা দিয়ে শুরু হয়েছিল। আওয়ামী লীগ সরকারকে শুরুর দিন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ঠিক যেমন নরেন্দ্র মোদী সরকারকে যেদিন সে ক্ষমতায় আসে 2014 সালে এ পর্যন্ত 25টা বড় ষড়যন্ত্র করা হয়েছে, বড় বড় ষড়যন্ত্র, সব মিলে বোধহয় 40টা হবে, বড় বড় ষড়যন্ত্র করেছিল, 25টা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের শুরু থেকে বিটিআর হত্যাকাণ্ড কি আপনি মনে করেছেন এমনি করা হয়েছিল? শেখ হাসিনা সরকারকে ফেলে দিতে চেয়েছিল। তারপরে যে রোহিঙ্গা 12 লাখ ঢুকাইলো, শেখ হাসিনাকে ফেলে দিতে চেয়েছিল। এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা আসছে, বিভিন্ন ইস্যু নিয়ে আসছে, পারে নাই। শেষ মুহূর্তে 2018-তে একটা কই থেকে এক আন্দোলন সৃষ্টি করলো, ওটা তারপরে তারা আস্তে আস্তে সবাইকে কিনে নিল, সেনাবাহিনীকে পকেটে নিয়ে নিল, আন্দোলন হয়ে গেল। এবং কারণ সেনাবাহিনী যখন বিট্রে, কালকে যদি ভারতের সেনা 3 বাহিনী প্রধান বিট্রে করে, কোন সরকার টিকবে না। কিন্তু ভারতে তো এটা পারে নাই, তাই ওটা ওখানে সম্ভব না এবং পারবেও না ভবিষ্যতে এইভাবে। আপনি সেখানে নির্বাচন দিতে পারবেন, আপনি ভারতে যাই ঘটান, নির্বাচনের মাধ্যমে আপনাকে ক্ষমতায় আসতে হবে, যত কিছুই ঘটান আপনার, কারণ ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত। সেনাবাহিনী ইলেকশনে নাক গলায় না, ওইখানে নির্বাচন কমিশন হলো অল ইন অল। নির্বাচনের সময় সেনা প্রধানের কথা ওইখানে কেউ এমপি হয় না, সেনা প্রধানের কথা ওইখানে কেউ দেশ থেকে বের হয়ে যায় না, সেনাবাহিনীর কথায় কেউ দেশে আসে না, ওইখানে নেতাদের কথাই নেতারা আসে। সেই জন্য ভারতে আপনি সফল হতে পারবেন না। এমনকি 5 লক্ষ লোক আসলেও না, 10 লক্ষ লোক আসলেও না, এমনকি গুলাগুলি হইলেও হয়তো না। কি হয়তো মধ্যবর্তী নির্বাচন দিত, নরেন্দ্র মোদী ঘোষণা দিয়ে দিবে। আর বাংলাদেশের মতো তো আপনি দল নিষিদ্ধ করতে পারবেন না, যারা ক্ষমতায় যাবে গিয়ে কি বিজেপি নিষিদ্ধ করতে পারবেন না। তো বাংলাদেশে তো এটা সম্ভব। বাংলাদেশেও যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করতো তাহলে কি হইতো? ফলাফল তো উল্টা হইতো, বিরোধী দল কে থাকতো? কমপক্ষে বিরোধী দলে তো আওয়ামী লীগই থাকতো। তো এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, যেই দেশের কূটনীতি দুর্বল, যাদের নেতৃত্ব আরোপিত, অর্জিত না। বাংলাদেশে আপনি দেখেন তো, শেখ হাসিনার নাম ছাড়া আওয়ামী লীগের যদি 300 এমপি থাকে, 5 জন হয়তো নিজের যোগ্যতা এমপি হয়, আর 295 জনই তো শেখ হাসিনার নামে বা নৌকা মার্কার নামে এমপি হয়। বিএনপিও সেম কেস। খালেদা জিয়া তারেক রহমানের 300 এমপি হলে খালেদা জিয়া তারেক রহমানের নামেই 295 জন এমপি হয়, 5 জন হয়তো নিজের যোগ্যতাতে হয়। এগুলো তো অর্জিত না, আরোপিত। তো ভারতে তা না তো ভাই, ভারতে যারা আসে ম্যাক্সিমাম, বলবো না যে সবাই অর্জিত তা না, ভারতে 540 জন এমপি রয়েছেন। এই 540 জন এমপির মধ্যে 500 জনই নিজের যোগ্যতাতে পাশ করে আসে। তাহলে আপনি দেখেন মেজরিটি কত। আর 40 জন হয়তো কারণ নামে চলে আসে, কিন্তু 500 জন তো 500 জন না, ধরেন ওইখানে অর্ধেক নিজের যোগ্যতায় পাশ করে। আপনি এটাকে কি মনে করেন যোগ্যতা না? ধরে নেন ওখানে 500 না 250, যেখানে বললাম যে 540-এর অর্ধেক যা হয় তা অন্তত আসলো। মনে করেন 270-75 জন নিজের যোগ্যতা এমপি হয়েছে, তারা কি কারো কথা মানবে? যার নিজে ভোটে এমপি হওয়ার যার যোগ্যতা আছে, সে সেনাবাহিনীর কথা মানবে? কখনোই মানবে না। সেটা পৃথিবীর যে কোনো দেশ হোক। আমি যদি আমার এলাকার এমপি হই, আমি ডিসিরা মানবো নাকি? আমি সেনা কর্মকর্তারা মানবো নাকি? আপনি যদি আপনার এলাকার এমপি হন জনগণের ভোটে, আপনি ডিসি, আপনার এলাকার যে কমান্ডার থাকবে সেনাবাহিনীর, তাদের কথা ওই কথা আপনি মানবেন না? সচিবের কথা মানবেন না? সচিবের কথা, আচ্ছা আপনি দেখেন ওই যে সৈয়দ আশরাফ সাহেব, তার দেখলেই সচিবদের পাতলা পায়খানা শুরু হয়ে যাইতো না? মঈনুদ্দিন খান আলমগীর, তার দেখলে সচিবদের পাতলা পায়খানা শুরু হয়ে যাইতো। কেন হইতো? কারণ তারা এমপি, তারা নিজেরাও যোগ্য এবং এমপি হওয়ার যোগ্যতা তারা রাখে, তারা ভোটে পাশ করে আসে। আপনি দেখেন বিএনপিরও ছিল, বিএনপির যারা এরকম বড় বড় 2-4 জন নেতা ছিল না, তারা কি সচিবদের পাত্তা দিত না? তো কারণ কি? তারা নিজের যোগ্যতায় পাশ করে। নিজের যোগ্যতায় বাংলাদেশে যারা এখন হয়েছে তারা কারা? এই দেশের প্রধানমন্ত্রী মুসলেখা প্রধানমন্ত্রী, এই দেশে বিরোধী দল মুসলেখা দিয়ে আসছে, তো তারা সেনাবাহিনীর কথা বলেন। কিন্তু ভারতে কাউকে মুসলেখা দিয়ে আসে না। আপনি দেখেন যে প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী দক্ষিণে যাইতে হলে তার রাজ্য মুখ্যমন্ত্রীর সাথে আলাপ আলোচনা করে যায়। এটা প্রধানমন্ত্রী মানেটা কি? কারণ কি? যার যার যোগ্যতা। আপনি দেখেন নাই যে 15 বছর মমতা ব্যানার্জি ক্ষমতায় ছিল, কি অবস্থা হয়েছিল? সরকারি দলের কথা বলতে পারছে? কারণ ওইখানে যার যার যোগ্যতা দিয়ে তারা ক্ষমতায় আসে, যখনই আসুক, যেভাবেই আসুক। বাংলাদেশের মতো না। তাই ওইখানে আপনি চাইলেও আপনি ওইটা করতে পারবেন না। আর শেখ হাসিনা, আমি কথাটা লম্বা হয়ে গেল, শেখ হাসিনাকে সরাইতেই আর ভয় ওগুলো এখন বললাম না, বলার দরকারও নেই, কারণ এটা যেহেতু ঘটে নাই, যা হবার হয়ে গেছে। আর বহুবিধ প্ল্যান ছিল, এটা পরে জেনেছি আমরা, এই মাস 3 আগে জেনেছি যে এটা। আমিও বলতাম, আমিও মাঝে মাঝে মনে করতাম যে একটু যদি বসে আলোচনা করতো, কিন্তু আসলে তা হইতো না। কারণ পিছনে তো কাজ করতেছে আরেকজন, এইখানেও তাই ছিল। দিল্লিতেও এই ককরোচদের পিছনে আরেকজন ছিল, কিন্তু ওদের বিসি কেটে দিয়েছে আর কি।
যেমন পাড়ার বিচি কাটে দিলে কি হয়, খাসা হয়ে যায় না? এদের খাসা করেছে ওই দেশের সরকার এবং সরকারের যে যারা গোয়েন্দা সংস্থা, এরা খুবই সতর্ক ছিল। সেনাবাহিনীর হোক, পুলিশ বাহিনীর হোক, এদের বহু গোয়েন্দা সংস্থা রয়েছে, তারা খুবই সতর্কভাবে মনিটরিং করতে। বললাম না যে গোপনে গোপনে ক্যামেরা লাগিয়েছিল, এরা জানেই না। এরা কি মনে করছেন এমনি সরে গেছে? এখন ওইখানে কে কে কি করে অনেক তথ্য বেরোবে, কয়েকদিন পরে দেখতে পারবেন। এটা আমি বলি নাই, টিভিতে আসছে সরাসরি। এটা এমন না যে আমি মনের মাধুরী মিশিয়ে